नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा করছি বন্ধুরা আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। অন্যান্য দিনের মতো আজকেও কিছু ছোট ছোট টিপস শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের প্রত্যেক দিনের কাজ সহজ হয়ে যাবে। ভাত আমরা কম বেশি তো প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় দেখবেন ভাত যখন রান্না করি না, আমাদের ভাতের ফ্যান পড়তে থাকে, এমনকি গ্যাসটা নোংরা হয়, কিচেন স্ল্যাব নোংরা হয়ে যায়। আর যদি হাঁড়ির ঢাকনাটা খোলা রাখি তাহলে গ্যাসের খরচটাও বেশি হয়, কারণ ভাত হতে অনেকটা সময় লাগে। তাই দেখুন ভাতের ফ্যানটা এইভাবে পড়তে থাকলে আমাদের অনেকটা খাটনিও করতে হয়। সহজ একটি টিপস শেয়ার করব। ভাতের ঢাকনাটাও দেওয়া থাকবে, ভাতের ফ্যানও কিন্তু পড়বে না। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই রান্না করার জন্য আমরা খুন্তি কিংবা হাতার ব্যবহার করে থাকি। ভাতের হাঁড়ির ওপর আমি এখানে একটি খুন্তি দিয়ে এইভাবে ঢাকনাটা দিয়ে দেব। এতে কি হবে, ঢাকাও থাকবে, ফ্যানও কিন্তু পড়বে না। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে, নখ দিয়ে টানাটানি করতে হয়, নখও ব্যথা করে, নখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলের ঢাকনা থাকে, এই ধরনের ঢাকনাগুলোকে ভুল করেও ফেলবেন না। এই ধরনের ঢাকনার সাহায্যে আমরা খুব সহজেই কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। কিভাবে বোতলের ঢাকনার সাহায্যে রসুনের খোসা ছাড়িয়ে নেব চলুন তাহলে দেখে নিই। এখানে আমি জলের বোতল বা কোল্ড ড্রিঙ্কসের বোতল হয় সেই ঢাকনা নিয়েছি। রসুনের মাথাটায় ধরে এইভাবে আলতো করে একটু টান দেব, তাহলেই দেখবেন রসুনের মাথার যে খোসাটা সেটা আলগা হয়ে যাবে। তারপর খুব সহজেই এইভাবে টান দিলে কোনো রকম নখের ব্যবহার ছাড়াই কিন্তু রসুনের খোসা ছাড়িয়ে নেওয়া যায়। আর এইভাবে রসুনের খোসা ছাড়ালে কাজটাও খুব দ্রুত তাড়াতাড়ি হবে, হাত থেকে বাজে কোনো দুর্গন্ধ বের হবে না। ভালো লাগলে এই আইডিয়াটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখুন তাহলে কত দ্রুত তাড়াতাড়ি এখানে ছাড়ানো হয়ে যাচ্ছে, কোনো রকম নখের ব্যবহার করতেই কিন্তু লাগছে না। চলুন তাহলে পরবর্তী যে টিপস বা আইডিয়াটি আছে আমরা দেখে নিই বন্ধুরা। আপনারা কখনো এইভাবে উজালার ব্যবহার করে দেখেছেন? কেন আমরা এইভাবে উজালার ব্যবহার করব। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে সামান্য পরিমাণ আমি নিয়ে নিলাম উজালা। এবার এই উজালার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ তেল। যে সর্ষের তেল আমরা রান্নায় ব্যবহার করি সেই সর্ষের তেল এখানে আমি নিয়ে নিয়েছি। সর্ষের তেল আর এখানে উজালাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এটাকে আমরা কোথায় কিভাবে ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের জুতোগুলো থাকে, বাচ্চাদের স্কুলের জুতো বা অফিসের জুতো, অনেক সময় দেখবেন জুতো পালিশের কালি শেষ হয়ে যায়, বাজারে নিয়ে গিয়েও পালিশ করে আনা সম্ভব হয় না। তখন আপনারা কি করবেন, এই যে সরিষার তেলের মিশ্রণটা তৈরি করে নিলাম উজালা দিয়ে, সেটা সামান্য পরিমাণে নিয়ে জুতোর মধ্যে লাগিয়ে দিন। তারপর জুতোটা একটু ভালো করে ডলে নিন। দেখবেন কত সুন্দর জুতোটা আপনাদের পালিশের মতো শাইন চলে আসবে, কোনো রকম পালিশের কালিও ব্যবহার করতে হবে না। আর এটা যদি আপনারা হাত দিয়ে তুলতে চান দেখবেন হাতেও কিন্তু কোনো রকম উজালা লাগবে না। এই দেখুন দুটো জুতোর মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছেন। আমি হাত দিয়ে এই দেখুন ডলে দেখাচ্ছি, কোনো রকম কিন্তু উঠে আসছে না। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন বন্ধুরা। কম বেশি আমরা শাড়ি মহিলারা পরেই থাকি। অনেক সময় দেখবেন এই ধরনের সিনথেটিকের যে শাড়িগুলো হয় ভাঁজ করতে আমাদের অনেকটা সময় লেগে যায়, আমরা বারবার ভাঁজ করতে থাকি, ভেতরে পাড়ের দিক থেকে খুলে যায়। আমাদের বাড়িতে যে এই ধরনের চিরুনি থাকে, একটি চিরুনি নিয়ে নিন, চিরুনির সাহায্যে পাড়ের দিকটায় এইভাবে ধরে নিন, তারপর চিরুনির মধ্যে পুরো শাড়িটাই আপনারা গোটাতে থাকুন। আর এই কাজটি অবশ্যই আপনারা দাঁড়িয়ে করবেন, তাহলে কি হবে, একদিক নয় দুদিকের শাড়িটাই খুব সুন্দরভাবে ভাঁজ হয়ে যাবে। এই দেখুন পুরো শাড়িটাই আমি এইভাবে চিরুনির মধ্যে ভালো করে ফোল্ড করে নিলাম, কত সুন্দরভাবে দেখুন ভাঁজ হয়ে গেল। শাড়ির পাড়ও আমার খুলে যায়নি, আর বারবার শাড়িটা আমার ঠিক করতেও লাগলো না। এবার কি করব, শাড়িটাকে আমি এখানে অর্ধেক করে ভাঁজ করে নিচ্ছি। এই যে এইভাবে অর্ধেক করে ভাঁজ করে নিলেই হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে।
পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই। অনেক সময় আমরা গুড় সারা বছরই আমাদের বাড়িতে রেখে দিই, নানা রকম কাজে আমরা গুড় ব্যবহার করি, গুড় খেয়ে থাকি, কিন্তু এইভাবে পলিথিনের মধ্যে গুড় রাখলে গুড়ের মধ্যে বাজে একটি দুর্গন্ধ হয়ে যায়, গুড় গলতে শুরু করে, আর বেশি দিন পর্যন্ত গুড়টা কিন্তু ঘরে রাখা যায় না। তাই আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন, 1 বছরও গুড় রেখে দিলে গলবে না, এমনকি বাজে দুর্গন্ধ হবে না। কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খবরের কাগজ। এখানে খবরের কাগজ আমি ব্যবহার করছি, আপনারা চাইলে টিস্যু পেপারেরও ইউজ করতে পারেন। খবরের কাগজটাকে ভালো করে মুড়িয়ে নিলাম, গুড়টাকে মাঝখানে রেখে। এবার যদি আমরা কৌটোর মধ্যে গুড়টাকে ভরে রাখি, গুড়ের মধ্যে ভেজা ভাব আসবে না, গুড়টা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, আমাদের অনেকের বাড়িতেই একটি গ্যাসের সিলিন্ডার থাকে। রান্না করতে করতে দেখা যায় হঠাৎ করে গ্যাস শেষ হয়ে গেছে, তখনই কিন্তু আমাদের সমস্যার মধ্যে পড়তে লাগে বন্ধুরা। তাই আপনারা ছোট্ট একটি কাজ করলেই আর এই সমস্যার মধ্যে পড়তে হবে না। এখানে আমি নিয়ে নিচ্ছি একটি পেন্সিল। এই ধরনের ছোট বড় পেন্সিল প্রত্যেকের বাড়িতেই থাকে। পেন্সিল দিয়ে আপনারা যেদিনকে সিলিন্ডারটা লাগাচ্ছেন সেই দিনের ডেটটা এইভাবে লিখে রাখবেন। তাহলে কি হবে যে আপনাদের গ্যাস যদি 1 মাস যায়, 1 মাস হওয়ার আগে আপনারা বুঝে যাবেন যে গ্যাস শেষ হয়ে যাবে, তার আগেই আপনারা বুকিং করে দিতে পারবেন। এতে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হবে না। দেখুন, এইভাবে ডেটটা লিখে রাখলাম, যদি 1 মাস যায় 1 মাসের আগেই বুকিং করে দিলে গ্যাস কিন্তু আমরা সহজেই পেয়ে যাব। আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত যে লোম আছে, অতিরিক্ত যে লোম আছে, সেটাকে আমরা খুব সহজেই তুলে ফেলতে পারি ঘরোয়া উপায়ে। অনেক সময় আমরা অবাঞ্ছিত লোমের জন্য বিরক্ত হয়ে যাই। দেখা যায় আমাদের হাতে, পায়ে, মুখে, শরীরের অনেক জায়গায় অবাঞ্ছিত প্রচুর পরিমাণে লোম থাকে। অনেক সময় রেজার দিয়ে কাটি, এতে কি হয়, জায়গাটার লোমগুলো আরও শক্ত হয়ে যায়, ধার হয়ে যায়। হাতে পায়ে লোম যদি রেজার দিয়ে তোলা হয়, কাটা হয়, আরও বেশি পরিমাণে লোম তাড়াতাড়ি ওঠে। তাই ঘরোয়া উপায়ে কিভাবে আমরা শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে আমি নিয়ে নিয়েছি একটি টমেটো, আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এখানে দেখুন, টমেটোটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। এবার আমি কি করব, একটি গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে আমি এখানে টমেটোটাকে সবার প্রথমে গ্রেট করে নিয়ে নিচ্ছি। টমেটোর এখানে আমাদের রসটা দরকার হবে। টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। শুধু দেখুন, লোমটা তো তুললেই হবে না, সেই জায়গাটা যদি কালো হয়ে যায়, দেখতে বাজে লাগে, তাহলে কিন্তু মুশকিল হয়ে মধ্যে পড়তে হয়। অনেক সময় ঠোঁটের ওপরে, গালের সাইডে প্রচুর লোম থাকে, হাতে পায়ে। এবার আমরা হয়তো তুললাম, কিন্তু দেখা গেলো জায়গাটা কালো হয়ে গেল। তাই এমন জিনিস দিয়ে তুলতে হবে যাতে জায়গাটাও কালো না হয়, লোমটাও সহজে উঠে যায়, আর ব্যথাও না লাগে। পার্লারে গিয়ে অনেক সময় লোম তুললে দেখবেন প্রচণ্ড ব্যথা লাগে। এখানে আমি একটি পাত্রের মধ্যে 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি চিনি। চিনির মধ্যে এমন কিছু উপাদান থাকে, এমন আঠালো কিছু উপাদান, যেটা আমাদের লোমটাকে লোমকূপ থেকে টেনে তুলতে কিন্তু সাহায্য করে। সেই সঙ্গে এখানে দেখুন 1 চামচ আমি দিয়ে দিলাম চা পাতা। কী করব, এই যে আমি চিনি আর চা পাতা নিয়েছি, এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি। বেশি পরিমাণ জল কিন্তু দেওয়া যাবে না। জল দিয়ে খুব ভালো করে এখানে দেখুন আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, এই চিনি আর চা পাতাটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব, যাতে চিনিটা ভালোভাবে গলে একটা আঠালো তরল মতো পদার্থ তৈরি হয়ে যায়। তাই 3 থেকে 4 মিনিট মতো আমাদের এখানে খুব ভালো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এই দেখুন, আমি এখানে ভালো করে ফুটিয়ে নিয়েছি, অনেকটাই কিন্তু ঘন হয়ে এসছে। এবার আমরা কি করব, এই যে এটা এখনও গরম রয়েছে, হালকা গরম, আমরা এটাকে কিভাবে ব্যবহার করব। সবার প্রথমে আমরা যে টমেটোটাকে পেস্ট করে নিলাম, সেই টমেটোর পেস্টের মধ্যে এই যে আমরা একদম আঠালো মতো চায়ের মিশ্রণটা রেডি করে রেখেছি, সেটাকে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে জিনিস ব্যবহার করছি, দেখুন প্রত্যেকটা জিনিস প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। আমরা নির্দ্বিধায় এটা ত্বকে লাগাতে পারি। আমরা কারণ এই জিনিসগুলো খাই, তাই আমাদের স্কিনের যদি পেটের কোনো ক্ষতি না হয়, ত্বকেরও কোনো ক্ষতি হবে না। টমেটোর রসের সঙ্গে এই চা পাতার এই মিশ্রণটাকে খুব ভালো করে এখানে দেখুন এইভাবে আমি মিশিয়ে নিলাম। আর মিশ্রণটাকে ঠিক আমাদের এরকমভাবেই খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এখানে আমি দিয়ে দেব
আটা, যে আটার রুটি তৈরি করে খাই, গমের আটা 2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আটা দিয়ে এবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিতে হবে। একদম যেন মিশ্রণটা থকথকে ক্রিমের মতো তৈরি করতে হবে, একদম পাতলা কিন্তু নয়, একদম আঠালো ঘন একটি মিশ্রণ। এই দেখুন এখানে আমাদের তৈরি হয়ে গেছে বন্ধুরা। এরকমভাবেই আপনারা মিশ্রণটা তৈরি করে নেবেন। এবার এটাকে আমরা কিভাবে ব্যবহার করব। দেখুন যে জিনিসগুলো ব্যবহার করছি, এই যে চিনি, আটা, এগুলো কিন্তু প্রাকৃতিকভাবেই দেখবেন লোম তুলতে ভীষণ সাহায্য করে বন্ধুরা। এখানে দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, আর এর মধ্যে কোনো রকম দলা দলা ভাব কিন্তু নেই। আপনারা নির্দ্বিধায় শরীরের যে কোনো জায়গায় এটাকে ব্যবহার করতে পারেন, কোনো রকম কোনো ক্ষতি হবে না, জায়গাটা কালো হবে না, এমনকি খুব তাড়াতাড়ি লোমটা আপনাদের উঠে আসবে। এবার চলুন, মিশ্রণটা আমার রেডি হয়ে গেছে, আমি আপনাদের অ্যাপ্লাই করেও দেখাবো। এই দেখুন একদম আঠালো ক্রিমের মতো, কারণ পাতলা হলে কিন্তু এটা শুকাতে অনেক সময় লাগবে আর লোমটাও সহজে উঠে আসবে না। তাই এরকম ঘন একদম থকথকে ক্রিমের মতোই মিশ্রণটা তৈরি করতে হবে। এখানে আমি আপনাদের আমার মুখেও অ্যাপ্লাই করে দেখাবো। আর দেখুন কম বেশি আমাদের হাতে পায়ে এরকম লোম কিন্তু থাকেই। অনেক সময় আমরা মানে হয়তো এমন ড্রেস পরি, হাতে পায়ে এরকম লোম থাকলে দেখতে ভীষণ বাজে লাগে কিন্তু। তাই এই লোমগুলোকে খুব সহজেই আমরা তুলতে পারি। আমাদের কোনো রকম পার্লারে গিয়ে সুতোর সাহায্যে থ্রেডিং করতে হবে না, ব্যথাও লাগবে না, আর রেজারও ইউজ করতে লাগবে না। এই যে মিশ্রণটা তৈরি করেছি, এখানে আমি হাতের সাহায্যে মিশ্রণটাকে খুব ভালো করে এইভাবে দেখুন গোল করে লাগিয়ে নিচ্ছি। এইভাবে মিশ্রণটাকে আমাদের খুব সুন্দর করে গোল করে এটাকে লাগিয়ে নিতে হবে। এবার লাগানোর পর আমাদের কিন্তু অবশ্যই এটাকে কিছু সময়ের জন্য রেখে দিতে লাগবে। ধরুন 10 থেকে 15 মিনিট, বা আপনাদের যদি লোমগুলো মোটা হয় বা প্রচুর লোম থাকে তাহলে 20-25 মিনিটও আপনারা রেখে দেবেন। কারণ এটা যেহেতু প্রাকৃতিক জিনিস, কোনো কেমিক্যাল নেই, তাই কিন্তু অবশ্যই একটু সময় আমাদের লাগবে। এবার আমরা কি করব, এটাকে আমি দেখুন এখানে 20 মিনিট পর ফিরে এসেছি, অনেকটাই শুকনো হয়ে গেছে। আপনারা তুলো বা কোনো কাপড় নিয়ে নিন। আমাদের কি করতে হবে, লোমের মুখ যেদিকে তার উল্টো দিক থেকে এইভাবে আমাদের টেনে এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন এইভাবে টেনে পরিষ্কার করলেই দেখবেন ছোট ছোট যে লোমগুলো থাকে না, সেই লোমগুলো খুব সহজে, এই দেখুন ছোট্ট ছোট্ট লোমগুলো কত সহজেই এখানে উঠে এসছে বন্ধুরা। এইভাবে আপনারাও আপনাদের হাতে, পায়ের, মুখের, এমনকি বগলের যে কোনো জায়গার লোম কিন্তু তুলে ফেলতে পারেন। এতে আপনাদের জায়গাটাও কালো হবে না, এমনকি লোমটাও খুব সহজে উঠে যাবে। কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করে আপনাদের ত্বকটাও দেখবেন রুক্ষ শুষ্ক হবে না। পুরো জায়গাটা যেখানে লাগিয়েছি লোমটা খুব ভালোভাবে উঠে এসছে। এবার আমি একটি কাপড় দিয়ে ভালো করে এই জায়গাটাকে মুছে নেব। এই দেখুন ছোট 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 যে লোমগুলো ছিল সেটা কত সহজেই উঠে এসছে। এইভাবে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করুন, খুব ভালো কিন্তু রেজাল্ট বন্ধুরা পেয়ে যাবেন। আর আপনাদের ত্বকের কোনো রকম র্যাশ, চুলকানি কিচ্ছু হবে না, আর অনেকটা টাকা পয়সাও কিন্তু আপনাদের এখানে খরচা করতে হবে না। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে কম বেশি ফিটকিরি থাকে, যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় একটু ভালো করে ফিটকিরি এইভাবে একটু ডলে নিন। দেখবেন সেই জায়গাটার ফিটকারিটা ডলে নিলে লোম সহজে উঠবে না, লোম উঠতে অনেক দিন সময় লাগবে। দেখুন কত সুন্দর, ফিটকারি ত্বকের জন্য কিন্তু ভীষণ ভালো। আর এইভাবে আপনারা একবার হলেও তুলে দেখবেন বন্ধুরা, আশা করছি দারুণ রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের অনেকেরই দেখা যায় যে এই যে ঠোঁটের ওপরের দিকে ছোট ছোট প্রচুর লোম থাকে, দাড়ি গোপের মতো মনে হয়, দেখতে কি বাজে লাগে তাই না। আমরা পার্লারে গিয়ে অনেক সময় থ্রেডিং করাই, সুতো দিয়ে টানলে ভীষণ ব্যথা লাগে। অনেক সময় রেজারও ব্যবহার করি, রেজার ব্যবহার করলে মোটা মোটা লোম বেরিয়ে যায়, দেখতে কি বাজে লাগে। তখন প্রত্যেক সপ্তাহতেই রেজার দিয়ে পরিষ্কার করতে লাগে। তাই এই ঘরোয়া রেমেডিটি দেখুন আমি এইভাবে ঠোঁটের ওপরে লাগিয়ে নিচ্ছি। এতে কি হবে, লোমের সংখ্যা দিনকে দিন কমে যাবে, এমনকি আর প্রাকৃতিকভাবে আমাদের লোমটা উঠে আসবে। এইভাবে আপনারা খুব ভালো করে লাগিয়ে নিন। যাদের গালের সাইডে প্রচুর পরিমাণে লোম, তারাও গালের দিকটায় ভালো করে এটাকে লাগিয়ে নেবেন। তারপর
20 থেকে 25 মিনিট মতো রেখে দেবেন। চামচ দিয়ে এইভাবে হালকা করে টেনে টেনে এটাকে পরিষ্কার করবেন। দেখবেন যে ছোট ছোট লোমগুলো আছে কত সহজে লোমকূপ থেকে উঠে আসতে, এমনকি আপনাদের ঠোঁটের ওপরে গালের সাইডের অবাঞ্ছিত লোমগুলো আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এর জন্য আপনাদের কোনো রকম কেমিক্যালযুক্ত জিনিস দেখুন ব্যবহার করতে লাগলো না। আমি মুখেও অ্যাপ্লাই করে দেখাচ্ছি। আমার কিন্তু আগে প্রচুর পরিমাণে লোম ছিল, যেহেতু আমি 15 দিনে একদিন ব্যবহার করি এটাকে, তাই এখন কিন্তু আর অতটা লোম নেই। গালের সাইডে যাদের আছে বা ঠোঁটের ওপরের নিচের দিকটায় দাড়ি গোপের মতো মনে হয় দেখতে, তারা অবশ্যই এই ঘরোয়া টিপসটি একবার হলেও অ্যাপ্লাই করে দেখবেন বন্ধুরা, খুব ভালো রেজাল্ট পাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কেমন রেজাল্ট পেলেন। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এই ছোট্ট টিপসটি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করতে ভুলবেন না। আশা করছি তারাও কিন্তু উপকার পাবে। আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই কম বেশি কিন্তু বেসিন বা সিঙ্ক ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন বেসিন বা সিঙ্ক থেকে রাত্রিবেলায় বিশেষ করে ছোট ছোট আরশোলা পোকামাকড় বের হতে থাকে, কারণ এই যে পাইপ বেয়ে সেটা আমাদের রান্নাঘরে ঢোকে আর রান্নাঘরটাকে পুরোপুরি নোংরা করে দেয়। অনেক সময় অনেক পোকামাকড় ছোট ছোট কেঁচো পর্যন্ত ঢুকে যায়, আর ছোট ছোট পোকামাকড় জীবাণু ব্যাকটেরিয়া ঢুকে রান্নাঘরটাকে একেবারে নোংরা করে দেয়। তাই খুব সহজেই এই পোকামাকড় জীবাণু আমরা দূর করতে পারি। এখানে আমি নিয়েছি হলুদ। রোজ রোজ যে দিতে হবে তা নয় বন্ধুরা, আপনারা সপ্তাহে 1 থেকে 2 দিন ব্যবহার করবেন। দেখবেন এইভাবে সামান্য পরিমাণ একটু হলুদ দিয়ে দিন, তারপর আপনারা কলটা চালিয়ে দেবেন। বেশি জোরে নয়, অল্প জোরে, যাতে হলুদটা পাইপের মধ্যে সারা রাত থাকে। আর এই কাজটি রাত্রিবেলায় করবেন, তাহলে দেখবেন পাইপের মধ্যে জীবাণু ব্যাকটেরিয়া খুব সহজেই কিন্তু বের হয়ে যাবে, আর পাইপ বেয়ে রান্নাঘরে ঢুকবে না, আরশোলায় রান্নাঘর নোংরা হবে না। ভালো একটি পৃষ্ঠাই কিন্তু আমাদের হাজার হাজার টাকা বাঁচিয়ে দিতে পারে। কিভাবে চলুন তাহলে দেখে নিই। বাড়িতে যে এই ধরনের খাতার পৃষ্ঠা থাকে বন্ধুরা, কম বেশি প্রত্যেকের বাড়িতেই যে খাতার সাদা পৃষ্ঠা থাকে, এখানে কিন্তু সাদা পৃষ্ঠাই নিতে হবে, কোনো দাগ টানা পৃষ্ঠা নয়। এবার এখানে আমি নিয়েছি রিফাইন তেল। এবার আমি নিয়েছি একটি ব্রাশ, রিফাইন তেল নিয়ে নেব। আর এইভাবে পৃষ্ঠার উপরে খুব ভালো করে দেখুন তেলটাকে আমাদের লাগিয়ে নিতে হবে। খুব সুন্দর করে এইভাবে আমি তেলটাকে লাগিয়ে নিচ্ছি। পুরোটা পৃষ্ঠাতেই আমরা এইভাবে তেলটাকে ভালোভাবে লাগিয়ে নেব। সব জায়গাতেই খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে। দেখুন সব জায়গায় আমি খুব ভালো করে কিন্তু তেল লাগিয়ে নিয়েছি। এক পাশে তেল লাগালেই হয়ে যাবে, দেখবেন আরও একটি পাশ অলরেডি তেল চলে আসবে। এটা কিন্তু তৈরি হয়ে গেল আমাদের খুব সুন্দর একটি বাটার পেপার। আমরা অনেক সময় দেখা যায় কেক, প্যাটিস এই জাতীয় জিনিস তৈরি করি, বাটার পেপার থাকে না, মার্কেট থেকে কিনে নিয়ে আসি, অনেকটা টাকা পয়সায় খরচা হয়। আর দেখুন বাড়িতেই আমরা কত সুন্দর বাটার পেপার তৈরি করে নিতে পারি। এতে আমাদের এক্সট্রা টাকাও লাগবে না, আর আমাদের সুন্দর বাড়িতেই যখন তখন আমরা তৈরি করে নিতে পারবো। আপনারা এইভাবে তৈরি করে খুব সুন্দর করে ভাঁজ করে ফ্রিজের মধ্যে রেখে দিন। যখন আপনাদের প্রয়োজন তখনই আপনারা বাটার পেপারটাকে ইউজ করতে পারবেন। যত পুরনোই হাঁটু ব্যথা বা কোমর ব্যথা হোক না কেন বা বাতের ব্যথা, একবার এই রেমেডি আর এই ঘরোয়া টিপসটি অ্যাপ্লাই করে দেখুন। দেখবেন ব্যথার থেকে তো আরাম পাবেনই, সেই সঙ্গে যাদের রাতে ঘুম হয় না, চুল উঠে যাচ্ছে, এমনকি ত্বক কালো হয়ে যাচ্ছে, ত্বকে কোনো গ্লো নেই, সব সমস্যাই দূর করে নিতে পারবেন এই ঘরোয়া উপায়ে। চলুন আজকের ভিডিওটি আমরা দেখে নিই। আপনাদেরও কি হাঁটু ব্যথা, কোমর ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন, কিংবা রাতে ঠিক মতো ঘুম হচ্ছে না, প্রচণ্ড পরিমাণে চুল উঠতে শুরু করেছে, নতুন চুল গজাচ্ছে না, তাহলে একবার অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। যত পুরনোই হাঁটু ব্যথা, কোমর ব্যথা, বাতের ব্যথায় সমস্যার কষ্ট পান না কেন, কিংবা দেখা যায় যে রাতে ঠিকঠাক মতো ঘুম হচ্ছে না, এমনকি ঘুমের ওষুধ খেতে হচ্ছে, ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে ঘাটতি রয়েছে, চুল ঝরে যাচ্ছে, স্কিনে কোনো রকম গ্লেজ নেই, একদম খসখসে হয়ে গেছে, সব সমস্যাই সমাধান করে দিতে পারে বন্ধুরা আমাদের ঘরে থাকা
খুব সহজ একটি সাধারণ জিনিস, যেটা আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করলে হাঁটু ব্যথা, কোমর ব্যথার সমস্যা দূর হবে। সেই সঙ্গে আমাদের চুল ভালো হবে, নরম হবে, মজবুত হবে। চুলের গোড়া মজবুত হলেই চুল কম ঝরবে, এমনকি নতুন চুল গজাতেও সাহায্য করবে। আমাদের মুখে গ্লো চলে আসবে, মুখ ফর্সা হতে শুরু করবে। এখানে আমি যে জিনিসটা নিয়েছি, যার মধ্যে রয়েছে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম বন্ধুরা। প্রচুর পরিমাণে এতে ক্যালসিয়াম আছে, ভিটামিন ই আছে, ভিটামিন সি আছে। এতে প্রচুর পরিমাণে অন্যান্য খনিজ উপাদান আছে, দস্তা আছে, এমনই ম্যাগনেসিয়াম আছে, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এখানে আমি নিয়েছি বন্ধুরা সাদা তিল। সাদা তিল কিভাবে খেলে আমরা এত কিছু বেনিফিট পেতে পারবো। যাদের ঘুম হয় না, দেখবেন রাতে শুয়ে ছটপট করে, ঘুমই আসতে চায় না, তাদের ঘুমও কিন্তু সহজ হবে, এমনকি গ্যাস অম্বলের সমস্যাও দূর হবে। এখানে আমি 250 গ্রাম পরিমাণ সাদা তিল নিয়েছি। আপনারা কিভাবে খাবেন? প্রত্যেক দিন 1 চামচ করে খেতে পারেন, কিন্তু অনেক সময় দেখবেন সাদা তিল যদি আমরা কাঁচা খাই তাহলে না হজম হতে চায় না। এটা কিন্তু অনেকেরই আছে, তাই কাঁচা না খাওয়ারই আমি পরামর্শ দেব। কিভাবে খাবো যাতে এত উপকারিতা গুণ পাবো, চলুন দেখে নিই। সবার প্রথমে এখানে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে নিয়েছি, আর ফ্লেমটাকে একদম লো করে নিতে হবে। হাই ফ্লেমে কিন্তু এটা ভাজা যাবে না, আর আমরা অতিরিক্ত কিন্তু তিলটাকে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, যাতে তিলটার যে কাঁচা ভাব সেটা চলে যায়। তাই হালকা একটু রোস্ট করে নিতে হবে তিলটাকে। এইভাবে কন্টিনিউ নাড়াচাড়া করব। যেহেতু তিল ছোট ছোট দানা, তাই প্রত্যেকটি দানায় যাতে সহজেই আমাদের ভাজা হয়, মানে রোস্ট হয়। দেখুন কালার কিন্তু চেঞ্জ হয়নি, কিন্তু তিলটা হালকা একটু রোস্ট হয়ে গেছে। এবার আমি তিলটাকে বন্ধ করে দেব গ্যাসটা, তারপর খুব ভালো করে এটাকে ঠান্ডা করে নেব। এই দেখুন, তাহলে আমি তিলটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি। যাদের ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণা দেখবেন 30 বছর পেরোতে না পেরোতেই শুরু হয়ে যায়, তারা এরকম হালকা তিলটাকে ভেজে নেবেন। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে 1 চামচ তিল খেয়ে নেবেন, তারপর উষ্ণ গরম জল খেয়ে নেবেন। তাহলেও দেখবেন আপনাদের স্কিন আগের তুলনায় কতটা উজ্জ্বল হয়েছে। সেই সঙ্গে চুল, হাঁটু যন্ত্রণা, কোমর যন্ত্রণার সমস্যা দূর হবে। সেই সঙ্গে বন্ধুরা বাদামের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, ভিটামিন ই থাকে, যেটা আমাদের হাড় দুর্বলকে রোধ করে। তাই আপনারা প্রত্যেক দিন 7-8টা বাদাম খান তিলের সঙ্গে, দেখবেন খুব ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন বন্ধুরা। কোনো রকম হাঁটু যন্ত্রণার সমস্যা থাকবে না, বাতের ব্যথা দূর হবে, এমনকি চুল, স্কিন ভালো হবে। সেই সঙ্গে আরও একটি কাজ আমাদের করতে হবে, যাতে আমাদের রাতের ঘুম ভালো হয়। যাদের রাতে ঘুম হয় না, 1 গ্লাস করে দুধ খাওয়ার চেষ্টা করুন। দুধে কিন্তু ভিটামিন ডি রয়েছে, হাড়ের দুর্বলতা দূর করতে সাহায্য করে। দুধে আরও অন্যান্য উপকারিতা গুণ রয়েছে, ক্যালসিয়াম রয়েছে। আপনারা কি করবেন, প্রত্যেক দিন রাতের বেলায় এই যে 1 চামচ পরিমাণ মতো তিল নিয়ে নিন। তিল দুধের মধ্যে দিয়ে দেবেন। দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে তিলটাকে এইভাবে দুধের মধ্যে গুলে নিন। এইভাবে গোলার পর আপনারা হালকা করে বাদাম রোস্ট করে দুধের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিতে পারবেন। তারপর এই দুধটাকে রাতে ঘুমানোর আগে 1 গ্লাস দুধ তিল সমেত বা বাদামটাকে হালকা গুঁড়ো করে নিন, 1/2 চামচ পরিমাণ দেবেন, তারপর এটাকে খাবেন। দেখবেন রাতে আপনাদের ঘুম ভালো হবে, সেই সঙ্গে ব্যথা যন্ত্রণা থেকেও মুক্তি পাবেন। তাছাড়া অনেকেরই আছে যারা দুধ খাওয়া বারণ থাকে বা দুধ খেতে চায় না, তারা তাহলে কিভাবে খাবে যাতে ঘুম ভালো হয় বা আমাদের বিষ ব্যথাও কমতে সাহায্য করে। তার জন্য কি করবেন, এখানে আমি হামালদিস্তা নিয়েছি, আর এটা আমি অল্প পরিমাণে দেখাচ্ছি। রোজ রোজ আপনাদের তৈরি করার প্রয়োজন নেই। আপনারা কি করবেন, এরকম 250 বা 300 যতটা প্রয়োজন আপনাদের ভেজে নেবেন তিল, আর বাদাম ভেজে নেবেন
হালকা করে ভাজবেন, বেশি ভাজলে এর উপকারিতা গুণ নষ্ট হয়ে যায়। তারপর তিল আর বাদামটাকে আপনারা, এখানে কিন্তু আমি হালকা করে দেখুন এগুলোকে ভেঙে নিয়েছি, পুরোপুরি কিন্তু গুঁড়ো করিনি। এবার একটি গ্লাসের মধ্যে আমি নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। এই যে তিল বাদাম হালকা করে গুঁড়ো করেছি, সেটা আমি এই গরম জলের মধ্যে, হালকা উষ্ণ গরম জল নিতে হবে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা আপনারা রাত্রিবেলায় ঘুমানোর আগে খাবেন। এতে কি হবে, আপনাদের হজমটা ভালো হবে, রাতের ঘুম ভালো হবে। আর যেহেতু বাদাম রয়েছে, তিল রয়েছে, যেটা স্কিনের জন্য ভীষণ ভালো, হাঁটু ব্যথা কোমর ব্যথাও দূর হবে। যেটা আপনাদের সহজ মনে হয় সেটাই অ্যাপ্লাই করে দেখুন, বেশি নয় 1 সপ্তাহ দেখবেন আপনাদের যত পুরনোই হাঁটু ব্যথা কোমর ব্যথা থাকুক বন্ধুরা দূর হয়ে যাবে। আর কোনো রকম ব্যথার ওষুধ খেতে হবে না। দেখবেন যাদের চুল ঝরে যাচ্ছে নতুন চুল গজাতে শুরু করবে। তাই অবশ্যই ট্রাই করুন। আপনারা এইভাবে দুধের সাহায্যে খেতে পারেন, বা যারা দুধ খান না বা দুধ পছন্দ নয়, দুধ খাওয়া বারণ আছে, তারা এইভাবে রাত্রিবেলায় উষ্ণ গরম জলে তিল আর বাদাম খেয়ে দেখুন। 1 সপ্তাহ দেখবেন ক্যালসিয়ামের ঘাটতিও যেরকম পূরণ হবে, হজম ভালো হবে, ঘুম ভালো হবে, চুলের স্কিনের জন্য ভালো। খাওয়ার সাথে সাথে আমাদের এই ঘরোয়া রেমেডিটিও কিন্তু অ্যাপ্লাই করতে হবে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি ধুতরার পাতা। ধুতরার পাতা যে কোনো ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে, সে বাতের ব্যথা হোক, মুচকা লাগা ব্যথা কিংবা হাঁটুর ব্যথা। এখানে কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতে বা বাড়ির আশেপাশে খোঁজ করলেই কিন্তু ধুতরা পাতা পাওয়া যায়। কিভাবে আমরা ব্যথার জায়গায় অ্যাপ্লাই করব যাতে আমরা খুব সহজেই মুচকা লাগা ফুলে যাওয়া ব্যথা কিংবা আমাদের বাতের ব্যথা কমে যাবে। সবার প্রথমে যে কাজটি করতে হবে, দেখুন এখানে ধুতরা পাতাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে পরিষ্কার করে। যেখানে ব্যথা যেখানে লাগাবেন সেই হিসাবে পাতা আপনারা ব্যবহার করবেন, 2, 3 বা 4, 5টা। এরপর একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, তার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল, খুব ভালো করে মেশাতে হবে। এবার আমি যে ধুতরা পাতাটাকে নিয়েছি তার মধ্যে হলুদ আর তেলটাকে পাতার মধ্যে খুব ভালো করে এইভাবে আমরা লাগিয়ে নেব। খুব সুন্দর করে এখানে আমাদের দুটো পাতাতেই তেল লাগিয়ে নিতে হবে। তারপর এই পাতা দুটোকে আমরা কিভাবে ব্যবহার করব। এখানে আমি গ্যাসের ওপর একটি লোহার তাওয়া বসিয়ে দিয়েছি। লোহার তাওয়া হোক বা লোহার কড়াই, যে কোনো জিনিস, লোহার জিনিস ব্যবহার করবেন, যেটা আমাদের শরীরের জন্য ভীষণ ভালো। এবার এই যে আমি ধুতরা পাতাটাকে হলুদ আর তেল মাখিয়ে নিয়েছিলাম সেই পাতাটাকে দিয়ে দিলাম। এবার পাতাটাকে আমাদের খুব ভালো করে এখানে গরম করে নিতে হবে। 1 থেকে 2 মিনিট খুব ভালো করে গরম করে নিলে দেখবেন পাতার মধ্যে থাকা তেলটাও ফুটতে শুরু করবে। পাতার থেকে এক ধরনের রাসায়নিক বের হবে, যেটা আমাদের ব্যথা কমাতে ভীষণ সাহায্য করবে। পাতা দুটোকে আমরা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করব, যতটা গরম আমরা সহ্য করতে পারি। এবার যেখানে আপনাদের ব্যথা, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে জায়গাটা একটু মালিশ করুন। তারপর মালিশ করার পর এইভাবে আপনারা এই গরম অবস্থাতে, মানে যতটা গরম সহ্য করতে পারেন, ধুতরা পাতাটাকে ব্যথার জায়গায় লাগান। কোনো কাপড় দিয়ে টাইট করে বেঁধে 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দিন। এতে দেখবেন ব্যথার থেকে আপনারা আরাম পাবেন, সেই সঙ্গে আপনাদের যে ব্যথা, বাতের ব্যথা হোক বা হাঁটুর ব্যথা চলে যাবে। এইভাবে 1 ঘন্টা রেখে যে তেলটা থাকবে সেটা দিয়ে একটু মালিশ করে নিন। আমরা কম বেশি প্রত্যেকে খেয়ে থাকি বন্ধুরা। আমরা যে ভুলটা করি, কি করি, একটি পাত্রের মধ্যে দেখা যায় বেসনের ব্যাটার এইভাবে গুলিয়ে নিই, তারপর দেখা যায় এইভাবে বেগুনিগুলো দিয়ে আমরা বেগুনিটা ভাজি। এতে কি হয়, বেগুনের একটা পার্ট হয়তো ব্যাটারটা ঠিকমতো লাগে বা আমাদের হাতেও মিশ্রণটা অনেকটা পরিমাণ লেগে যায়। তাই এই ভুলটি আর কখনোই করবেন না। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি গ্লাসের মধ্যে আমি ব্যাটারটা নিয়ে নিয়েছি, মানে এখানে বেসনের ব্যাটারটা নিয়ে নিয়েছি। বেগুনির যে ভাজার জন্য বেগুনের টুকরোটা দেখুন আমি নিয়ে নিলাম। এবার বেগুনের টুকরোটা আমি এইভাবে নিয়ে নিচ্ছি। এতে কি হবে, জায়গাটাতেও আমার ব্যাটার পড়ছে না, আর দেখুন দুপাশেই কত ভালোভাবেই ব্যাটারটি লাগানো যাচ্ছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দেব।
আরও একটি ব্যাটার দেখুন আমি নিয়ে নিয়েছি। এইভাবে ভাজবেন, এতে ব্যাটারটাও সমানভাবে লাগবে, আপনাদের হাতেও অনেকটা পরিমাণ ব্যাটার লাগবে না। আর বেগুনিটাও করবেন, দেখবেন সুন্দর হবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই